গুড ইভিনিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে না ইচ্ছা হলো যে আপনাদের সাথে আমি আমার সন্ধেটা বিকেল থেকে রাত পর্যন্ত সন্ধেও কিভাবে কাটাই সেটা শেয়ার করি। আমি তো বেশিরভাগ দিনকে সকালটাই দিয়ে থাকি, তো আজকে ভাবলাম একটু সন্ধেটা শেয়ার করি। তো সন্ধে নামার একটু আগেই ছাদে এসেছিলাম, আসলে গাছগুলোও দেখতে এসেছিলাম আর সন্ধে দেবো বলেও আরও এসেছিলাম ওপরে। গতকাল আমি এসে গাছে ওষুধ দিয়ে দিয়েছিলাম, তো আজকে একটু চেক করছিলাম যে পোকা টোকা আবার লাগলো কিনা। তো তারপর ভাবলাম যে না, এবার একটু সন্ধে দিয়ে নিই, কারণ সন্ধে তো হয়েই আসছে। আকাশে কিন্তু বেশ সুন্দর একটা মেঘ করে আছে। তো আমি সোজা চলে এলাম ঠাকুর ঘরে আর ভাবলাম চলো একটুখানি এবার সন্ধেগুলো দিয়ে নেওয়া যাক। সকালবেলা যা ফুল টুল দিয়ে থাকি সেই সমস্ত কিছু সব সরিয়ে নেব, আর তারপর যা যা করার থাকে সেই সমস্ত কাজকর্মগুলো এক এক করে কমপ্লিট করব। যতই ভগবানের কাছে হাত জোর করে প্রণাম করি, প্রদীপ জ্বালি আর যাই করি না কেন, মৌমিতার কথা ভুলতেই পারছি না। তার কাছে প্রতিটা মুহূর্তে যেন ভগবানকে আমি একটাই কথা বলে চলেছি, শয়নে স্বপনে, যে দোষীদের যেন সঠিক বিচার হয়। এছাড়া আমার না আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আমার আজকের তারিখে না মনে হয় যে ঘরেতে আমরা মা লক্ষ্মীর থেকে কন্যা সন্তানকে যেন মা কালীর মতন করে মানুষ করি। আমাদের সমাজে লক্ষ্মী সরস্বতীর দাম নেই বললেই চলে। তো প্রত্যেকটা মেয়ের কাছে আমার একটাই প্রার্থনা, বা মায়ের কাছে আমার একটাই প্রার্থনা, যদি তাদের ছেলে সন্তান থাকে তাকে তারা সঠিক শিক্ষা দাও, যেন তাদের প্রতিটা মেয়েকে সঠিক সম্মান দিতে পারে, আর মেয়ে সন্তানদেরকে না কালী মা দুর্গার মতন করে মানুষ করো। তো যাই হোক, ঠাকুর ঘর থেকে নেমে এসেছি নিচে আর ভাবলাম চলো একটু সমস্ত ঘরে একটু ধূপগুলো দেখিয়ে দিই। সন্ধ্যাবেলা একটু ঘরে ধূপ বাতি না দিলে ভালো লাগে না, কিন্তু দুঃখের বিষয় আমি মোমটা ওপর থেকে নামাতে না ভুলেই গিয়েছিলাম। তো একটু ধূপ দিয়ে চালিয়ে দিচ্ছিলাম। তো এই সন্ধ্যের সময়টা বেশিরভাগ দিনই না আমার তেমন কোনো কাজ থাকে না, সকালে তো সমস্ত কাজ করে ফেলি, আর ঘরদোর গোছানো যেটুকু আগোছালো থাকে সেইটুকু গুছিয়ে ফেলতে খুব বেশি সময় আমার সন্ধ্যের দিকে লাগে না, কারণ বেশিরভাগটাই গোছানো থাকে। যেটুকু একটু এদিক ওদিক আগোছালো হয় খুব ঝমঝম করেই আমি পরিষ্কার করে ফেলি। তো সন্ধ্যে দেখানোর পর ওপরে বেশ কিছু জামা ছিল, সেই জামাগুলো না আমি নামিয়ে নিয়ে এলাম ওপর থেকে, আর ভাবলাম যে না এক এক করে পাট করি, কারণ যত পরে থাকবে তত পরেই থাকবে আর ডাম্প হয়ে যাবে। তো সমস্ত জামা কাপড়গুলো কাঁচা থাকে দোতলায়, মাঝে মাঝে ওপরে বসেও গুছিয়ে নিই, তবে বেশিরভাগ দিনই আমি নিচে নামিয়ে নিয়ে চলে আসি। ওপরে ওই টিভি দেখতে আমার খুব একটা ভালো লাগে না, আর টিভিটা সামনে থাকলেই মনে হয় চালাই, আর চালিয়েই মনে হয় এসব কী হচ্ছে রে বাবা টিভিতে। এক তো ওই ভয়ঙ্কর খবর চলছে কয়েকটা দিন হলো, আর ওই সিরিয়ালগুলো আমার একেবারেই দেখতে ভালো লাগে না। তো এদিকে সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, আর এক এক করে আমি ওয়ার্ড্রোবের মধ্যে তুলে দেবো। বাবুই জায়গাটা ভীষণ আগোছালো করে ফেলে, তো কি আর করা যাবে। যাই হোক, দেখি এর মধ্যে ভাবছি একদিন পরিষ্কার করে গুছিয়ে দেব। তো তমাল আজকে বেশ কিছু আনাজ নিয়ে এসেছিল, না সরি বেশ কিছু না, অল্প কিছু আনাজ নিয়ে এসেছিল। তো সেই আনাজগুলো তো আমাকে গুছিয়ে ফ্রিজের মধ্যে তুলতে হবে। তো যা ভাবা তাই কাজ। বিশেষ আনাজ আনেনি, বিনস এনেছিল, এই তো দেখতেই পাচ্ছেন, গাজর, টমেটো, বিনস, কুমড়ো, ঢ্যাঁড়স, এইসব ঝিঙে, এগুলোই নিয়ে এসেছিল। তো আমি এক এক করে যেখানে যা রাখার সব সেখানে রেখে দেবো গুছিয়ে, আর তারপর সেটাকে ফ্রিজে তুলে দেবো। তবে কালকে তো কিছু রান্না করব, সেই রান্না করার জন্য ভাবছিলাম যে কিছু আনাজ আমি কেটে নিই। তো এরপরে না
আমি ভাবলাম চলো তাহলে ঝিঙেটাই কেটে নিই, তবে টমেটোগুলো তুলতে হবে, তার জন্য আমি আর এই পাত্রটা নিলাম না। ফ্রিজের মধ্যে একটা না দুটো টমেটো আছে, তো সেই টমেটোর পাত্রর মধ্যেই এই ফ্রেশ টমেটোগুলো তুলে নেব। ওই জন্য প্রত্যেক দিনই বলি ফ্রিজটাকে সুন্দর করে গুছিয়ে না রাখলে না একদম হাপচি গুপচি হয়ে যাবে ফ্রিজটাকে, মানে ফ্রিজের আনাজগুলো আমরা যদি প্যাকেটস্থ করে রাখি, আমার মনে হয় না কেমন যেন জল জল হয়ে যায়, ভালো থাকে না। তো আমি সেই জন্য এরকম কন্টেনারের মধ্যেই রাখি। তো যাই হোক, কালকে যেহেতু ঝিঙের তরকারি করব ভেবেছি, তাই জন্য ঝিঙেটা আমি কেটে রাখলাম ফ্রিজের মধ্যে। আর আজকেই আমি একটু কুমড়ো আলুর তরকারি করব। আর আজকে না ভেবেছিলাম পরোটা করব ময়দার। মা, তারপর মনে পড়লো ফ্রিজের মধ্যে তো খানিকটা আটা মাখা আছে, তো আটারই পরোটা করে দেবো। যদিও আমি নিজেই খেতে খুব একটা ভালোবাসি না আটার পরোটা, কিন্তু ওটা খাওয়াই সবচাইতে ভালো। তো এরপরে আনাজপত্রগুলো সব কেটে নিচ্ছিলাম, আর বাকি যা জিনিসপত্রগুলো আছে মানে যেগুলো ফ্রিজে তোলার সেগুলো ফ্রিজে তুলবো। তবে তার আগে যে সমস্ত আনাজের খোসাগুলো আছে সেখানটা আগে পরিষ্কার করতে হবে। আসলে যখন যেখানটা নোংরা হয় তখনই সেখানটা পরিষ্কার করা উচিত, কারণ কিছুক্ষণ সময়ের অপেক্ষা করে থাকলে না হয়ে গেল ওটা আরোই নোংরা হবে, পরিষ্কার তো হবেই না, উল্টে আরও নোংরা হবে। তো এরপরে না আমি সমস্ত যেগুলো গুছিয়ে রেখেছিলাম আনাজগুলো, সেগুলো সব বাস্কেটের মধ্যে তুলে দেবো। তবে কয়েকদিন ধরে ভাবছিলাম ফ্রিজটা পরিষ্কার করতে হবে আর মাইক্রোওয়েভ ওভেনটাও পরিষ্কার করতে হবে। কথা বলতে বলতে এখানে আমি যেটা যেখানে রাখার সেটা গুছিয়ে সেখানেই রেখে দিই, ফ্রিজটা প্রত্যেকটা জিনিস যেখানে আনাজের ডাব্বাগুলো রাখা সেখানে রেখে দিলাম। আর ওই যে বললাম কুমড়ো আলুর তরকারি করব, তার জন্য একটুখানি কাঁচা লঙ্কা বার করে নিলাম। তো সব জিনিসগুলো গুছিয়ে রেখেছি, ভাবলাম এতটা তাড়াতাড়ি কাজ করব না, রান্নাটা একটু পরে করব। আর আজকে না আসলে আমি খুব তাড়াতাড়ি খেয়ে নিই, কিন্তু যেহেতু পরোটা করব একটা তো মনে মনে খেতে ইচ্ছা করছে, সেজন্য হয়তো আজকে আমার খেতে একটু দেরি হবে। তাহলে সত্যি কথা বলতে সচরাচর আমি 7টার মধ্যেই আমার খাওয়া খেয়ে ফেলি। ওই 6টা-7টা নাগাদ আমার এত জোরে খিদে পায়, মনে হয় ঘরে যা থাকে আমি তাই খাই। আসলে এই অভ্যাসটা আমার বহু পুরনো। তো যাই হোক, ওখানে আমি ওই আনাজপত্রগুলো সব গুছিয়ে রেখে এসে ভাবলাম চলো একটুখানি সেলাইটা নিয়ে বসি। ঈশ্বর জানে এই সেলাইটা আমি কবে শেষ করতে পারবো। করলেই হয়, কেন যে করি না ভগবান জানে। তো এদিকে আমি একটু সেলাইটা নিয়ে বসেছিলাম আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন খুব তাড়াতাড়ি সেলাইটা আমি শেষ করতে পারি। তো বেশ খানিকটা সময় চলে যাওয়ার পর এবার ভাবলাম যে না, আমি চলো রান্নার কাজে লেগে পড়ি। আজকে বাবুই সকাল থেকে বাড়িতে নেই, কারণ হচ্ছে ওর বন্ধুর দাদার বিয়ে। সেই কবে থেকে শুনছি বন্ধুর দাদার বিয়েতে যাব, এই করব সেই করব, খুব এক্সাইটেড ছিল। তো আজকে ওর জন্য রান্না বান্নার কোনো ব্যাপারই নেই, আমরাই খাবো। প্রথমে ভাবলাম যে খাবার আনিয়ে নিই, তারপর ভাবলাম যে না, কথায় কথায় খাবার আনলে না তমাল আসলে বাইরের খাবার খেতে ভালোবাসে না। আর আমিও ভাবলাম চলো ফ্রিজের মধ্যে আটা আছে, আজকে আনাজ এনেছে, তো বাইরের খাবার কেন খাবো, ঘরের খাবারই খাই। তো এই বলে আমি প্রথমে কুমড়ো আলুর তরকারিটা বসিয়ে দিলাম। আর আমি না একটু কসুরি মেথি দিই, এক এক সময় এক এক রকম করে করি, তবে আজকে একটু কসুরি মেথি দেবো তরকারিতে। তো যাই হোক, এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, আর দুধটা তো ছানা করবো বলে দুধটা বসিয়ে দিলাম। আর এখানে দুধটা আমি অ্যাকচুয়ালি স্টিলের পাত্রে নিই, তবে সেদিনকে একটু দুধ বেঁচে গিয়েছিল বলে অ্যালুমিনিয়ামের পাত্রে নিয়েছিলাম। তো দুটো দুধ এক করে নিয়ে ছানা কাটাবো বলে রেডি করছিলাম। ইন্ডাকশানটা জ্বালাতে ভালো লাগছিল না, তো সেই জন্য গ্যাসের মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। তো এদিকে ওই দুধের পাত্রটা ধুয়ে রাখলাম, আর দেখতে দেখতে গোবিন্দদা এসে গেছে। যে উনি তো এসে যা তাড়াতাড়ি করে, এর থেকে বোধহয় মিলিটারিও কম আস্তে কাজ করে। চিৎকার করতে থাকবে, দুধ নিয়ে যান বৌমা, দুধ, উড়ি বাপরে বাপ। তো যাই হোক, দুধটা নিয়ে নিলাম। আর এদিকে ওই দুধটা না ছানাটা কাটা হয়ে গিয়েছিল, আর গরমটা নামিয়েছি না, খুব জোর হাতে লেগেছে। তো এরপর ছানাটা আমি একটুখানি ছেঁকে নিই। আর ছেঁকে নিয়ে ভেবেছিলাম প্রথমে অনেকটা বোধহয় হবে না, খুব বেশি ছানা হয়নি, ওই তমাল আর বাবুই খেলেই হয়ে যাবে। তো এদিকে আমি একদিকে তরকারিটা শিফট করে দিলাম ওভেনে, আর এদিকে আমি পরোটাটা বসিয়ে দিলাম। ওই যে বললাম আটার পরোটা, আমি নিজেই খুব একটা ভালোবাসি না আটার পরোটা খেতে। তো একদিকে পরোটাটা হচ্ছে, আর এদিকে তরকারিটা না পুরোপুরি শুকনো করে নামাবো।
শুকনো করে না নামালে না আমার খুব একটা ভালো লাগে না খেতে। তো কুমড়ো আলুর তরকারি আর পরোটা, আর রাতে তমাল যদি একটু ছানা খাবে, দুধ খাবে, আর বাবুয়ের তো কোনো ঝামেলাই নেই। আর আজকে ওই যে বললাম আমি অনেক সকাল সকাল খাই, আর কিন্তু আজকে আমার খুব খেতে দেরি হয়ে গিয়েছিল। তো সেই জন্য কিছু রান্নাঘরের কাজ পড়ে আছে, তাই আমি ভাবলাম আমি আগে খেয়ে নিই। খাবো তো ভারী একটা পরোটা, তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। খুব রাত করে খেলে না আমার প্রত্যেক দিনই গ্যাসের সমস্যা হয়ে যায়, পেটে ব্যথা করে, কিছু না কিছু সমস্যা হতেই থাকে। তরকারিটা না খুব ভালো হয়েছিল, তাই জন্য নিজে নিজেই আঙুল চাটছি। আর এই যে এতগুলো বাসন পড়েছে, সেই সমস্ত বাসন আমাকে এক এক করে মেজে ফেলি এবার আমি। আর একটু পরেই দেখতে দেখতে বাবুই চলে আসবে। আসলে ওকে আমি যখন বেরিয়েছিল ও ট্রেনে করেই গেছে, আমাদের পরের স্টেশনতেই বন্ধুর বাড়ি। তো মানে ওর যেহেতু ট্রেনে যাতায়াত করে অভ্যাস আছে, সেজন্য বলে দিয়েছিলাম পারফেক্ট টাইমের মধ্যে কিন্তু বাড়ি চলে আসতে হবে। তো এরপর সমস্ত বাসনগুলো আমি মেজে রেখে দিয়েছিলাম। এরপর ভাবলাম যে না চলো এবার প্রত্যেকটা জিনিস জায়গায় গুছিয়ে রেখে দিই। তো রাতের বেলাও তো মানে রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে আমি যেভাবে রাখি সেভাবেই তো রাখবো না। আমি তো আগোছালো একদম জিনিস রাখতে ভালো লাগে না। তো আমি আজকে যদি ঠিক করে গুছিয়ে না রাখি, কালকে সকালে উঠেই আমাকে হুটোপাটা শুরু করতে হবে, আর যেটা মোটেই কাম্য নয়। তো প্রত্যেক কটা জিনিস সুন্দর করে গুছিয়ে কাউন্টারটপ ভালো করে সাবান দিয়ে যেভাবে আমি করে থাকি সেভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে শোবো। তবে পরের দিনের কাজটা একটু সুবিধা হবে। আজকে যদি ভালো করে না করে রাখি তো কালকে অনেক তাড়াহুড়ো পড়ে যাবে আমার। তো সেই জন্য প্রত্যেকটা জিনিস সরিয়ে তেল পড়ে না ছিটকে, মানে আমার যেটা পার্সোনালি মনে হয়, আমার যেহেতু চিমনি নেই সেই জন্য ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। প্রত্যেক দিনই সাবান দিয়ে এই জায়গাগুলোকে আমি মুছে ফেলি, না হলেই তেল ছিটে পড়ে যায়। আর এই যে চামচটা সামনের দিকে এগিয়ে এসছে ধাক্কা দিতেই নিজেই চমকে গেছি আমি, মানে এটা আমার রোগ হয়ে গেছে চমকে যাওয়া। তো এরপরে আমি সমস্ত কিছু ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে নেব, আর নিয়ে আর একবার তারপর ভালো করে মুছে নেব। আসলে রাতে যদি আমি এখানটা ভালো করে মানে খাবার রান্না করার পর যদি খুব ভালো করে পরিষ্কার না করি তো ডেফিনেটলি আরশোলা, মাকড়সা, পিঁপড়ে তো হবেই হবে। তো প্রত্যেক দিন যেভাবে সুন্দর করে পরিষ্কার করে রাখি আমি, তো আজকেও সেভাবেই করে রাখলাম। আর কালকে সকালে উঠে শুধু একটুখানি জল দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো মনে মনে ভাবছিলাম বাবুই হয়তো এবার আসবে, আর বারবার আমি ফোনের মধ্যে ট্রেনের টাইমটা দেখছিলাম। তো বলতেই এসে গেছে বাবুই। আর মানে এত জোরে ডাকে অথবা কখনো খুব ধীরে ডাকে, দুটোর মধ্যে একটা করে। এখন এসে ডাকলো আমাকে, মাম্মা দরজা খুলে দিন, আর বলতেই বাবু ঢুকে পড়লো। পাঞ্জাবি পরে গিয়েছিল এমনিও জিন্সের প্যান্ট আর শার্ট পরে, আর ওদের সবার থিম ছিল পাঞ্জাবি পরা। তো পাঞ্জাবি পরে বাবু চলে গিয়েছিলেন বেড়াতে, মানে বিয়ে বাড়িতে, মানে বিশাল ব্যাপার একটা। তো এইভাবে আমার রান্নাঘর কিন্তু একদম ঝকঝক করে পরিষ্কার করে ফেলেছি। তো এরপরে বাবুর সাথে একটুখানি বসে আমি কথা বলছিলাম যে কি হলো বিয়ে বাড়িতে, কি খেলি, বদমাইশি করলি কি না। তো বেশ অনেকক্ষণ বসে আমি ওর সাথে গল্প করছিলাম। জামাটাও ছাড়েনি, এত বদমাইশ। তো এরপরে আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম। তো আমি চেঞ্জ করে নিলাম আমার জামা কাপড়, আর দেখতেই পেলেন আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে বাবুয়ের ঘরের বিছানাটাও আমি করে দিয়ে এসেছিলাম, আর আমি আমার ঘরের মানে এই ঘরের বিছানাটা করে নেব। আর তমাল আসতে এখন ঢের রাত, তো একটুখানি আমার যা রাতের বেলার কাজ থাকে সেগুলিই কমপ্লিট করব। চুলটাকে সুন্দর করে বেঁধে নেব। আর আমি না মাঝে মাঝে ঝুঁটি করেও শুয়ে পড়ি, আর মাঝে মাঝে দুদিকে বিনুনি করে নিই। দুদিকে বিনুনি করলে সবচেয়ে শুতে সুবিধা হয়। আর এই তো দুটো কটা চুল, যখনই দুদিকে বিনুনি করি না ছোটোবেলায় স্কুলের কথা মনে পড়ে যায়। আমার একদম কোমর অবধি চুল ছিল ছোটোবেলায়, আর সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি চুল বাঁধতে বসতাম। আমাদের স্কুলের নিয়মই ছিল দুটো করে চুল না বাঁধলে একদম ঝিটি নেড়ে দেবে। একটা চুল বাঁধার কোনো অবকাশই নেই, দুটো করে লাল ফিতে দিয়ে চুল বাঁধতে হতো আমাদের। আর আপনারা তো জানেন আমি ডট অ্যান্ড কি নাইট ক্রিমটা ইউজ করি, যেটা আমি প্রায় দিনই আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার মনে হয় এর আগে আমি একটা ল্যাকমের নাইট ক্রিম, মনে হচ্ছে নাকি ওলে, কিছু একটা ইউজ করতাম। যাই হোক, এটাও কিন্তু খারাপ না, তবে ওলেটাও কিন্তু খুবই ভালো ছিল। তো এটা মনে হলো একটু ইউজ করে দেখি, এটাও খারাপ না। যাই হোক, আমি একটু নাইট ক্রিমটা ইউজ করে নিলাম, আর হাতে যা অ্যাকচুয়ালি আমরা সবাই রাতে করে থাকি সেইটুকুই। তো
তো সমস্ত ক্রিমগুলো আমি ইউজ করে নিই। আর এদিকে ভেসলিন তো আমি দিনে রাতে সবসময়তেই ইউজ করে থাকি। তো সব কিছু কমপ্লিট, রাতের সমস্ত কাজ কমপ্লিট, এবার ঘুমানোর পালা। তো যাই হোক, ব্লগটা তাহলে আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।